প্রথম কথা হচ্ছে লাম্বার পাংচার। লাম্বার পাংচার সম্বন্ধে আইডিয়া আছে কোনো? জানো না? আচ্ছা, লাম্বার পাংচার এটা একটা প্রসিজিয়ার, খুব ইম্পর্টেন্ট প্রসিজিয়ার। প্রত্যেকে এটাতে প্রফিশিয়েন্ট হতে হবে, কারণ যদি মেডিসিনে থাকো তাহলে তো বটেই, অন্যান্য বেশ কিছু স্ট্রিমেও লাম্বার পাংচারের প্রচুর দরকার হয়। লাম্বার মানে জানো, লাম্বার রিজিয়ন, কোমরে, পাংচারিস পাংচার করা। জিনিসটা হচ্ছে ওই লাম্বার রিজিয়নে পাংচার করা। কি পাংচার করবো? ভার্টিব্রাল কলাম। ঠিক আছে, জিনিসটা কি? এটা লাম্বার রিজিয়নে ভার্টিব্রাল কলামকে পাংচার করা ফর সাম থেরাপিউটিক অর সাম ডায়াগনস্টিক পারপাস। এটা সিম্পলি একটা ডায়াগনস্টিক পারপাস নয়, এটার কিছু কিছু থেরাপিউটিক ইমপ্লিকেশনস আছে। কিরকম? থেরাপিউটিকটা বলে নিই, কারণ লাম্বারটা ডায়াগনস্টিকটা নিয়ে মেনলি আমরা আলোচনা করব। থেরাপিউটিক পাংচার হচ্ছে যখন এপিডুরাল অ্যানেস্থেসিয়া বা স্পাইনাল অ্যানেস্থেসিয়ায় কোনো অপারেশন করা হয় শরীরের নিচের অংশে, তখন ওই লাম্বার স্পেসে নিডল ঢুকিয়ে সাবডুরাল বা সাবঅ্যারাকনাস স্পেসে সেখানে কিছু ইনজেকশন দেওয়া হয়, যেগুলো অ্যানেস্থেটিক ইনজেকশন। সেগুলোতে শরীরের নিচের অংশটা অ্যানেস্থেটাইজড হয়ে যায়। তাতে পেশেন্টের জ্ঞান থাকে, পেশেন্ট সম্পূর্ণ কোঅপারেট করতে পারে। পেশেন্ট যদি পুওর অ্যানেস্থেটিক রিস্ট হয় তাহলে তাকে পুরো অজ্ঞান করার দরকার হয় না, কিন্তু যে ফিল্ডটাতে আমি অপারেশন করবো সেই ফিল্ডটা আমার অ্যানেস্থেটাইজ হয়ে থাকে এবং প্রয়োজন মতো মাসল রিল্যাক্সেশনও করা যায়। যেমন ধরো আজকাল ম্যাক্সিমাম সিজারিয়ান সেকশন স্পাইনাল অ্যানেস্থেসিয়া করা হয় বা এপিডুরাল অ্যানেস্থেসিয়া করা হয়। তাতে কি হয়? পেশেন্ট জ্ঞান আছে, পেশেন্ট সম্পূর্ণ কোঅপারেট করতে পারছে। বাচ্চা হয়ে গেলে বাচ্চা মা দেখতে পাচ্ছে কি বাচ্চা আছে না আছে, তাতে পরবর্তীকালে লিগাল ইমপ্লিকেশনসগুলো এড়ানো যায়। যদি অজ্ঞান করে অপারেশন করা হয়, জিএ করতে গেলে জেনারেল অ্যানেস্থেসিয়ার যে পোর্শনটুকু বাচ্চার শরীরে ঢুকবে সেটাতেও যাতে বাচ্চা কোনো রকম রিস্কে না থাকে তার জন্য সেটাও এনশিওর করা যায়। আরও অনেক অপারেশন, যেমন এখন হার্নিয়া অপারেশন বা শরীরের নিচের অংশে অনেক অপারেশন আজকাল পুরোপুরি স্পাইনালে করা হয়, তাতে জেনারেল অ্যানেস্থেসিয়া করার দরকার হয় না। এই স্পাইনাল অ্যানেস্থেসিয়া বা এপিডুরাল অ্যানেস্থেসিয়া করতে কিন্তু লাম্বার পাংচার করতে হয়, কারণ লাম্বার পাংচারে নিডল ঢুকে সেই স্পেসে আমরা অ্যানেস্থেটিক ড্রাগটা দিয়ে থাকি। এটা হলো এক নম্বর। দ্বিতীয় আরেকটা আছে, সেটা অত বেশি ইউজ হয় না, সেটা হচ্ছে ইন্ট্রাথিকাল কিছু কেমোথেরাপি হয়। আগে অনেক বেশি হতো, আমরা যখন হাউসস্টাফ ছিলাম, পিজিটি ছিলাম, তখন আমরা যে অ্যাকিউট লিউকেমিক লিম্ফ্যাটিক লিউকেমিয়া বা এগুলো যে ট্রিটমেন্ট করা হতো, তাতে একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল এই ইন্ট্রাথিকাল কেমোথেরাপি। যেমন ছোট বাচ্চাদের ইন্ট্রাথিকাল স্পেসে মেথোট্রেক্সের ইনজেকশন দেওয়া হতো। সেটা হচ্ছে মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যাতে কোনো সিডলিং না থেকে যায়, ম্যালিগন্যান্ট সিডলিং, তার জন্য। এগুলো এখন আর নেই, ইন্ট্রাথিকাল মেথোট্রেক্সের এখন আর এলএলএ দেওয়া হয় না, অন্য কিছু কিছু তো দেওয়া হয়। এরকম কিছু কিছু ইন্ট্রাথিকাল কেমোথেরাপির আগে ব্যাপার ছিল, তো সেটার জন্য লাম্বার পাংচার করতে হতো। এগুলো হচ্ছে থেরাপিউটিক ইউজ, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে ডায়াগনস্টিক। কিরকম হবে? আমি লাম্বার স্পেসে নিডল ঢোকাবো, সেখান থেকে সিএসএফ ফ্লুইড টেনে নেব, সেটাকে আমি অ্যানালাইজ করব। কি কি অ্যানালাইজ করব? কিছু সাইটোলজিক্যাল অ্যানালিসিস হবে, কিছু কেমিক্যাল অ্যানালিসিস হবে, ম্যালিগন্যান্ট সেলস আছে কিনা আমরা দেখবো, এবং আরও কিছু কিছু দেখবো, সেটা আমি পরে আসছি। আচ্ছা, ইন্ডিকেশনস কি কি? এক নম্বর হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইনফেকশনস। কি কি ইনফেকশন? ডিফারেন্ট টাইপস অফ মেনিনজিয়াল ইনফেকশনস। এই স্লাইডটা আমি খুব তাড়াতাড়ি বানানো, কিছু প্রিন্টিং মিস্টেক আছে, সেগুলো একটু খেয়াল করে নিও। এটা মেনিনজিক্যাল হয়ে গেছে, মেনিনজিয়াল হবে। সাসপেক্টেড মেনিনজিয়াল ইনফেকশনস অর এনকেফালাইটিস। মেনিনজিয়াল ইনফেকশন হচ্ছে ইনফেকশন অফ মেনিনজেস, আর এনকেফালাইটিস হচ্ছে ইনফেকশন অফ দ্য ব্রেন ম্যাটার ইটসেলফ। ঠিক আছে, মেনিনজিয়াল ইনফেকশন নানা রকম কি হতে পারে? এক নম্বর ব্যাকটেরিয়াল, দু নম্বর ভাইরাল, তিন নম্বর রেয়ারলি ফাঙ্গালও হতে পারে। আর কি ভেরি ইম্পর্টেন্ট? টিউবারকুলার। টিউবারকুলারটা যদিও ব্যাকটেরিয়া, কিন্তু ওটাকে আলাদা করে মেনশন করা হয়, কারণ এর চিকিৎসা বা ইমপ্লিকেশন সম্পূর্ণ অন্যরকম। সেকেন্ড কি? সাবঅ্যারাকনয়েড হেমারেজ। সাবঅ্যারাকনয়েড হেমারেজ ইউজুয়ালি এলপি করে ডায়াগনোসিস কোনোদিনই হয় না, কিন্তু কোনো ক্ষেত্রে যদি হয়, কনফিউশন কিছু হয়, তাহলে কনফার্মেশনের জন্য করতে হতে পারে। থার্ড ইজ মাল্টিপল মায়োলোমা। অতটা কমন ডিজিজ কিছু নয়, কিন্তু ওখানেও ওই যদি ডায়াগনস্টিক কনফিউশন হয় তাহলে এলপি করতে হতে পারে, এবং সেই সিএসএফ অ্যানালিসিস থেকে কিছু কনফার্মেটরি কিছু এভিডেন্স পাওয়া যায়। আর কি? লেপ্টোমেনিনজিয়াল নিওপ্লাস্টিক ডিজিজ। যদি ব্রেন টিউমার থাকে বা মেনিনজিসকে এফেক্ট করেছে এরকম কোনো ম্যালিগন্যান্সি থাকে, সেটা আমরা এই
লাম্বার পাংচার থেকে পাবো, কারণ সিএসএফ এ থেকে আমরা ম্যালিগন্যান্ট সেলস যদি পাই তাহলে দ্যাট উইল বি কনফার্মেটরি। সার্কয়েডোসিস ইজ ভেরি রেয়ার, এগুলো জাস্ট লেখার জন্যই লেখা, পরীক্ষায় শর্ট নোট দিলে বলতে হবে, কিন্তু ভাইভাতে কেউ জিজ্ঞেস করলে তুমি অন্তত প্রথমে সার্কয়েডোসিস বলতে যাবে না। নন ইনফেকশাস মেনিনজাইটিস কিছু কিছু হয়, সেগুলোতে হতে পারে। সেরিব্রাল লুপাস মানে লুপাস, সিস্টেমিক লুপাস এরিথিমেটোসাস যে রোগটা আছে এসএলই, কোয়াইট কমন কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার, সেটা যদি সিএনএস কে ইনভলভ করে, ওটা মাল্টি সিস্টেম ইনভলভমেন্ট, যদি সিএসএফ ইনভলভ করে সেখানেও এলপি করে করবোরেটিভ এভিডেন্স পাওয়া যেতে পারে। মেন ব্যাপার হচ্ছে তোমার ডিফারেন্ট টাইপস অফ মেনিনজিয়াল ইনফেকশন, এনকেফ্যালাইটিস আর ম্যালিগন্যান্সি, এগুলো হচ্ছে মেন। রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন, এটা তো ইন্ডিকেশন গেল। রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন কি? এক নম্বর হচ্ছে লোকাল স্কিন ইনফেকশন, যেখানটাতে আমি করব ফুটো করব, সেখানে যদি কোনো ইনফেকশন থাকে করতে পারবো না, কারণ আমি তাহলে ইনফেকশনটাকে সোজাসুজি সিএনএসে ঢুকিয়ে দিচ্ছি আমার নিডলের ডগায় করে, তাহলে ভালো করতে গিয়ে পেশেন্টকে আমি অনেক বেশি খারাপ করে ফেলবো। সাসপেক্টেড স্পাইনাল কর্ড মাস লিশন, ওইখানটাতে স্পাইনাল কর্ডে কোনো টিউমার বা ওই জাতীয় কিছু যদি আছে বলে আমি সাসপেক্ট করি, তাহলে সেটা ওইখান দিয়ে করা যাবে না। সাসপেক্টেড ইন্ট্রাক্রেনিয়াল মাস লিশন, ব্রেনে যদি একটা ইন্ট্রাক্রেনিয়াল মাস লিশন থাকে, টিউমার থাকে বা ওই জাতীয় কিছু থাকে, তাহলে করা যাবে না। কেন করা যাবে না? তাতে ইন্ট্রাক্রেনিয়াল টেনশনটা অনেক বেশি বেড়ে যাবে। ইন্ট্রাক্রেনিয়াল টেনশন বেড়ে গেলে কেন করা যায় না সেটা আমরা পরে আলোচনা করব। আর হচ্ছে ব্লিডিং ডায়াথিসিস, এটা ডায়াথিসিস হয়ে গেছে, ডায়াথিসিস হবে। ব্লিডিং ডায়াথিসিস মানে কোয়াগুলেশন ডিসঅর্ডার। কেন কোয়াগুলেশন ডিসঅর্ডার হলো? আমি নিডল ঢোকালাম, আমি যত ক্লিনলি কাজটা করি একটু সামান্য ব্লিডিং তো ভিতরে হবেই, এবার সেই ব্লিড থেকে ব্লিডটা কন্টিনিউ হতে হতে ইন্ট্রাক্রেনিয়াল ব্লিড হয়ে যেতে পারে। কাজেই যদি ব্লিডিং ডায়াথিসিস কিছু থাকে, সেটা থাকলে আমি তখন অন্তত এলপিটা করতে পারবো না। ফাংশনাল প্লেটলেট কাউন্ট যদি মোর দ্যান 50,000 পার মাইক্রোলিটার হয়, আর আইএনআর যদি 1.5 এর নিচে হয়, তাহলে আমি করতে পারবো। আইএনআর একদম 1 আমার না হলেও চলবে, বাট ইট শুড বি লেস দ্যান 1.5, আর প্লেটলেট কাউন্ট অন্তত 50,000 হতে হবে, এটা হলে আমি করতে পারবো। ওইটা বলে নিই যে ইন্ট্রাক্রেনিয়াল মাস লিশন থাকলে কেন করতে পারবো না। সেক্ষেত্রে কি হবে? ইন্ট্রাক্রেনিয়াল টেনশনটা অনেক বেশি হবে, আমাদের সিএসএফ এর প্রেশারটা অনেক বেশি হবে। তাতে ক্ষতিটা কি? আমাদের এইখানে ফোরামেন ম্যাগনাম দিয়ে ব্রেনের কোন অংশটা বেরিয়ে এসছে? পুরো ব্রেনটাই স্কালের ভেতরে এমন তো নয়, অ্যানাটমি তো ভালো মতোই পড়েছো তোমরা রিসেন্টলি, জানো। ব্রেন স্টেমের যে নিচের পোর্শনটা মানে মেডালার পোর্শন, মেডাল অবলাঙ্গাটাটা, এটা অ্যাকচুয়ালি ফোরামেন ম্যাগনামের মধ্যে দিয়ে আসে, ঠিক আছে? খুব একটা ছোট স্পেসের মধ্যে আছে, কম্প্রোমাইজড অবস্থায় আছে। যদি একটা মাস লিশন থাকে, মানে এখানে আমার স্কালের মধ্যে, ক্রেনিয়াল ক্যাভিটির মধ্যে সিএসএফ টেনশনটা তখন অলরেডি বেশি আছে মাস টেনশনটা থাকার জন্য। এবার আমি তলা থেকে জল টেনে নিচ্ছি, মানে নিচে একটা সাকশনের মতো ব্যাপার হচ্ছে, ওপরে প্রেশারটা বেশি। তাতে কি হবে? এই যে প্রেশারের মিসম্যাচটা হবে, তাতে মেডাল অবলাঙ্গাটাটা আরো ফোরামেন ম্যাগনাম দিয়ে ঠেলে নিচে আসার মতো একটা প্রবণতা হবে। তাতে কি হবে? ফোরামেন ম্যাগনামের যে রিংটা, তার উপর মেডাল অবলাঙ্গাটার যে কম্প্রেশনটা হবে, ওর মধ্যে যত ভাইটাল সেন্টারগুলো আছে, আমার রেসপিরেটরি সেন্টার, আমার কার্ডিয়াক সেন্টার, সব ওইখানে আছে। চাপ পড়লেই পেশেন্ট মে ডাই, ঠিক আছে? একটা মানুষকে যখন ফাঁসি দিয়ে মারা হয়, হ্যাঙ্গিং করে যখন মারা হয়, তখন মানুষটা কিভাবে মারা যায়? ফরেন্সিক মেডিসিন তো হয়নি তোমাদের, এমনি হ্যাঙ্গিং যখন করা হয় তখন কি, যে এটা থাকে, যে নটটা দেওয়া থাকে, তার পিছনে একটা গিট থাকে এরকম বড়, সেটা প্রায় একটা পাথরের মতো। একদম দক্ষ ফাঁসুরের দক্ষতাটা এখানে, যে সে ওই নটটাকে ঠিক এখানে মেডালার এখানটাতে রাখবে। যে মুহূর্তে হ্যান্ডেল সরিয়ে দেওয়া হলো, মানুষের শরীরটা ঝুলে গেল, সঙ্গে সঙ্গে বডির চাপে সেই নট, এটা ওই নটটা ওর মেডালার ওইখানটাতে সাডেন এরকম একটা থ্রাস্ট দেবে। তাতে কি হবে? সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি দ্যাট উইল সেভার দ্য মেডাল অবলাঙ্গাটা and the patient will die, the subject will die. এটা একজন হ্যাংম্যান যত ভালোভাবে করতে পারবে, যত নিট করবে, তত ইনস্ট্যান্টলি দ্যাট পারসন উইল ডাই, হি উইল ডাই পেইনলেসলি, প্রবাবলি, উই ডোন্ট নো। কিন্তু সেটা করতে যদি গড়বড় করে ফেলে, তাহলে দ্যাট পারসন উইল ডাই পেইনফুল ডেথ। ঠিক সেই রকম ভাবে, এইভাবে যদি আমরা, আমার প্রেশারের মিসম্যাচ হয়ে যায়, সেই চাপে ব্রেনটা একটু নিচের দিকে নামার মতো প্রবণতা হলো, ওই ফোরামেন ম্যাগনামের রিংয়ে চাপ পড়ে দ্যাট পারসন হয় মরে যাবে, না হলে একদম নিয়ার ডেথ একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। সেই জন্য যদি বড় কোনো মাস লিশন ভিতরে থাকে, তাহলে তুমি কখনো সেখানে দেখতে পাবে। সেটা তুমি কি করে এনশিওর করবে? তোমাকে একটা রেটিনোস্কোপি করে দেখতে হবে,
অপথ্যালমোস্কোপি, রেটিনোস্কোপি বলবো না, অপথ্যালমোস্কোপি করে দেখতে হবে, অপথ্যালমোস্কোপ দিয়ে যে কোনো প্যাপিলিডিমা দেখা যাচ্ছে কিনা। প্যাপিলিডিমা দেখা যাওয়া মানে ইন্ট্রাক্রেনিয়াল টেনশন বেশি আছে, সেক্ষেত্রে তখন তুমি করবে না। এটা হচ্ছে আমাদের সময়কার কথা হচ্ছে, যেখানেই মনে হতো যে এর রেজ ইন্ট্রাক্রেনিয়াল টেনশন থাকতে পারে, সেক্ষেত্রে কাজ ছিল, পিজিটি বা হাউস স্টাফের কাজ ছিল একটা অপথ্যালমোস্কোপি করে দেখা। প্যাপিলিডিমা দেখা খুব কঠিন কাজ নয়, একটু দুটো চারটে দেখলেই দেখবে অভ্যেস হয়ে যাবে। এখন আর দরকার হয় না, এখন কারণ এখন ইউজুয়ালি সিটি করে দেখানো হয়, সিটি স্ক্যান করলেই দেখা যায় রেজ ইন্ট্রাক্রেনিয়াল টেনশন রয়েছে কিনা, তখনই তোমার ডিসিশন নেবে কি করবে না সেটা ডিসিশন নেওয়া যায়, প্যাপিলিডি দেখার দরকার হয় না। বাট অপথ্যালমোস্কোপি খুব ইজি এবং কিছু করলেই দেখবে অভ্যেস হয়ে যাবে, প্র্যাকটিস করে নেওয়া ভালো। প্রসিজারটা আমরা প্রথম এটাতে দেখে নিই, তারপর ওনাকে গিয়ে একবার দেখে নিয়ে বডিতে ডেমনস্ট্রেট করে তারপর ওনাকে আমরা ছেড়ে দেবো। ঠিক আছে, এটা জাস্ট পজিশনটা দেখানো, লাইভ ডেমনস্ট্রেট। আমি তারিখে বলছি একটা বাচ্চা কাচ্চা ধরে নিয়ে এসো, বড় পেশেন্ট নিয়ে চলে এসেছি। ইন পেশেন্টস উইথ altered consciousness, focal neurodeficits or evidence of papilledema, an imaging study before LP should be done, যেটা বললাম তখন। প্যাপিলিডিমা ছাড়াও যদি পেশেন্টের কনসাসনেস অল্টার থাকে তাহলে একটা চান্স আছে তার রেজ ইন্ট্রাক্রেনিয়াল টেনশন হওয়ার, বা যদি কোনো ল্যাটারালাইজিং সাইন থাকে। ল্যাটারালাইজিং সাইন মানে কি, যে ক্রেনিয়াল নার্ভগুলো কোনো কারণে যদি ডিসফাংশন করে, তাতে কিছু মানে ফাইন্ডিংস দেখা যায়, ফিচার্স দেখা যায়, তার থেকে বোঝা যায় যে ওখানে ইন্ট্রাক্রেনিয়াল নার্ভের ডিসফাংশন রয়েছে। সেগুলো ইউজুয়ালি হয় ইন্ট্রাক্রেনিয়াল টেনশন বাড়লে। ঠিক আছে, তো সেরকম সাইন যদি আমরা কিছু পাই তাহলেও সে সমস্ত ক্ষেত্রে দেখে নিতে হবে ইমেজিং স্টাডি করে। আচ্ছা, এবার পজিশনটা কি হবে? এলপি বসিয়েও করা যায়, শুয়েও করা যায়। বেশিরভাগ ক্ষেত্রে শুয়েই করতে হয়, কারণ পেশেন্ট বসার মতো অবস্থায় থাকে না। কিন্তু যদি পেশেন্ট সেরকম না হয়, একটা টিউবারকুলার মেনিনজাইটিস, অত বেশি সিক নয় পেশেন্টটা, বসতে পারবে, সে সমস্ত ক্ষেত্রে বসিয়ে করা যায়, কারণ বসিয়ে করলে ব্যাপারটা টেকনিক্যালি ইজিয়ার হয়। পেশেন্ট বসবে, বেডের ওপর সামনে একটা টুল টাইপের কিছু দিয়ে দেওয়া হয়, টুলের ওপর এরকম করে মুখ দিয়ে এরকম করে ঘেঁষ দিয়ে বসতে বলা হয়, পিঠটাকে ধনুকের মতো বেঁকিয়ে। ঠিক আছে, আর যদি শুয়ে করে পেশেন্ট এরকম ভাবে ল্যাটারালি শুয়ে যাবে, তার পিঠটাকে পুরো ভার্টিক্যাল রাখতে হবে, এবং সেটা আমরা গিয়ে দেখিয়ে দিচ্ছি। ভার্টিক্যাল করে দেওয়া হবে, বডিটাকে ধনুকের মতো বেঁকে দিতে হবে যতটা সম্ভব। তাতে কি সুবিধা হবে, যে ইন্টারভার্টিব্রাল স্পেসটা একটু ওয়াইডেন হয়ে যাবে, তুমি নিডলটা ঢোকাবার মতো জায়গা বেশি পাবে। ঠিক আছে, পেশেন্ট ধনুকের মতো বেঁকে যাবে, যেমন ফিটাল পজিশন, যেরকম একটা ফিটাসের মায়ের পেটে যে পজিশনটা হয়, একদম সেই পজিশন। পিঠটা বেঁকাবে, হাঁটু দুটোকে টেনে আনবে বুকের কাছে, কাঁধটাকে এরকম করে নেড়ে মাথাটা গুজে দেবে। এবার এটা করার মতো যদি পেশেন্টের মানসিক অবস্থা বা শারীরিক অবস্থা না থাকে, সেক্ষেত্রে তোমার অ্যাসিস্ট্যান্ট যারা রয়েছে তাদের কাজ হচ্ছে এটা করা। একজন পা দুটোকে ঠেলে রাখলো, একজন কাঁধটাকে ঠেলে রাখলো, যাতে পিঠটা বেঁকে থাকে। ঠিক আছে, মাথায় চাপ দেওয়া চলবে না কিন্তু, কারণ পেশেন্টের খুব সম্ভবত মাথায় ব্যথা আছে বা ওর ঘাড়ে কিছু প্রবলেম থাকতে পারে, তুমি জোর করে ঠেললে মানে সেখানে তার একটা প্রবলেম হয়ে যেতে পারে। কাঁধ দুটোকে, শোল্ডার ব্লেডগুলোকে ঠেলে রাখবে, আর একজন হাঁটুর ভাঁজটাকে ঠেলে রাখবে, যাতে বডিটা উপরে হয়ে যাবে, এবং পিঠটা থাকবে ভার্টিক্যাল দিয়ে। ওই স্পেসে, কোন স্পেসে আমরা করব, L3-4। L3-4 এ কোনো কারণে টেকনিক্যালি সম্ভব না হলে L4-5 এ তুমি করতে পারো। তার উপরে কেন যাবে না? বিকজ দ্য কোনাস মেডুলারিস এবং ওটা কি বলে, কোনাস, ওর থেকে যে এগুলো বেরিয়ে আসে ফাইলাম টার্মিনাল, এইগুলো যে আসে, নেমে আসে স্পাইনাল কর্ডে একদম শেষে, যে নার্ভ রুটস গুলো যেগুলো বেশ, ওটাকে কি বলে কারেক্টলি, আমার টার্মটা ভুলে যাচ্ছি, অনেকদিন অ্যাটেন্ড ফাইনে করি না তো ভুলে গেছি। যাও, ওই যে ওইটা সাধারণত L1-2 লেভেলে শেষ হয়ে যাওয়ার কথা, তার থেকে যে নার্ভ রুটস গুলো আসছে সেইগুলো আরো উপরে গেলে অনেক বেশি ঘন আছে ওখানে, ফলে আমি একটা কোনো নার্ভ রুটকে ফুটো করে দিতে পারি। সেটা যাতে না করে ফেলি, তার জন্য নিয়ম হচ্ছে L3-4 স্পেসে করা, বা ওখানে যদি কোনো কারণে কিছু অসুবিধা হয় L4-5 স্পেসে করা, এর উপরে না করতে যাই ভালো। আচ্ছা, এই যে এটা দেখানো হচ্ছে L3 আর L4 এর মাঝে। এবার দেখছো স্পেসটা খুব কম, পেশেন্ট যদি সোজা নর্মাল পজিশনে থাকে, এখানে আমি নিডল ঢোকানোর মতো জায়গাই পাবো না, ও বনে গিয়ে খোঁচা মারতে থাকবে। কিন্তু যদি আমি পিঠটা ধনুকের মতো বেঁকে দিই, তাহলে দুটো সরে গিয়ে আমাকে সামান্য একটু 0.5 সেন্টিমিটার হলেও জায়গা দেবে, যেখান দিয়ে আমি নিডলটা ঢোকাতে পারবো। এবং সেটা করতে হবে নিচের ভার্টিব্রাল বডিটার উপর, আপার বর্ডার দিয়ে। মানে L3 তে আছে L3 লোয়ার বর্ডার, L4 এর আপার বর্ডার, আমি L4 এর আপার বর্ডারটাকে ঘেঁষে ঢোকাবো। চলো এবার একটু জাস্ট
এবার টেকনিক যেগুলো বললাম ওইগুলোই মোটামুটি আছে। প্রপার পজিশনিং, হয় শোয়া অথবা সিটিং পজিশন প্রেফারেবলি ইন ওবিস পেশেন্টস, কারণ ওখানে করতে হয়, মানে শোয়া অবস্থায় হলে, ওবিস পেশেন্ট শোয়া অবস্থা হলে চর্বি এটা এমনভাবে এদিক ওদিক চলে আসবে যে স্পেসে ঠিক মতো নেওয়া মুশকিল হয়। অ্যাডিকুয়েট ফ্লেকশন অফ দ্য স্পাইন, ফিটাল পজিশন, সেটা বললাম আমরা। এন্ট্রি সাইড হচ্ছে L3 আর L4 অথবা L4 5-এ। হ্যাঁ, L4 L5টা কি করে আমরা বুঝবো? পোস্টিরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইনের থেকে যদি আমি একটা ভার্টিক্যাল লাইন টানি তাহলে ওটা L3 L4 এর লেভেলে হয়। এবার তারপর সেটা অনুযায়ী আমি L4 5 বা L3 4টা বুঝতে পারবো। টপিক্যাল অ্যানেস্থেশিয়া লিখলাম, এটা 4% লিখলে 1% হবে। 30 মিনিটস নয়, 10 মিনিটস প্রায়ার টু এলপি। এসডি ড্রেপিং তো বললাম। লোকাল অ্যানেস্থেশিয়া স্মল গেজ নিডল, 1% লিগনোকের না সরি, মাল্টিপল স্মল ইনফেকশন 0.5 to 1 ml, না এটা 5 থেকে 10 ml নেওয়া হয়, অল্প অল্প করে দিতে থাকে। এলপি নিডল পাংচার, মেজারমেন্ট অফ ওপেনিং প্রেশার। হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে যখন আমি নিডল ঢুকিয়ে দিয়েছি, স্টিলেট বার করে দিয়েছি, এবার সিএসএফ বেরোতে শুরু করেছে। তুমি কি করে বুঝবে যে সিএসএফ প্রেশার নর্মাল রয়েছে না রেজড রয়েছে? এটা দুরকম ভাবে বলা যায়। একটা হচ্ছে যে স্পেশাল ম্যানোমিটার আছে, যেটা লাগিয়ে তুমি সিএসএফ এর প্রেশার মেজার করতে পারো, কোয়ান্টিফাই করতে পারো। সেটা রিসার্চ ফেসিলিটিস যেখানে আছে সে তারা করতে পারে, আমাদের এখানে ওয়ার্ডফোর্ডে কোথাওই থাকে না, ওরকম ভাবে করাও যায় না। এখানে আমরা কি করে করি, ড্রপ রেটটা দেখতে হয়। নিয়ম হচ্ছে নর্মাল সিএসএফ প্রেশার মানে সেকেন্ডে 1 ফোঁটা 1 ফোঁটা করে পড়বে, একদম কালারলেস ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, 1 ফোঁটা 1 ফোঁটা করে খুব আস্তে আস্তে তোমার পড়ছে। এটা হচ্ছে নর্মাল সিএসএফ। ঠিক আছে, এর বেশি হলেই বুঝতে হবে যে যে কোনো কারণেই হোক ভিতরে সিএসএফ প্রেশারটা বেড়েছে। এবার আমরা কি করব, আমি যটা স্যাম্পল নেওয়ার কথা ততগুলো ভায়াল আমি রেডি করে, স্টেরাইল ভায়াল রেডি করে রেখেছি। একদম শুদ্ধ। অনেক সময় কি হয়, খোঁচালের থেকে একটু সামান্য ট্রমা হয়ে যায়, প্রথম ফ্লিপটা হয়তো তুমি দেখলে সামান্য একটু ঘোলা ঘোলা আসছে, মানে 1-2 ফোঁটা রক্ত ওর সাথে মিশে গেছে। দ্যাট স্যাম্পল হ্যাজ টু বি ডিসকার্ডেড। তারপর একটা একটু ক্লিয়ার হয়ে গেল, যদি ক্লিয়ার না হয় তুমি 2-3টে আরো রকম এক্সিসি করে করে দাও, বাদ দিয়ে দাও, ডিসকার্ড করে দাও। তারপর যখন দেখবে মোটামুটি ক্লিয়ার আসছে মনে হচ্ছে, তখন সেটা কালেক্ট করতে শুরু করো। আইডিয়ালি একটার বেশি ডিসকার্ড করা উচিত না, কারণ তাহলে অনেকটা সিএসএফ বেরিয়ে যাবে। এবার সেই অনুযায়ী ধরো সেল টাইপ, সেল কাউন্টের জন্য যেটা তুমি করবে সেটা খুব অল্প নিলেও হবে, তোমার 0.5 to 1 cc নিলেও হবে। যেটা তুমি বায়োকেমিক্যাল টেস্টের জন্য নেবে সেটা একটু বেশি নিতে হবে, 2.5-3 cc নিতে হবে। একটা ম্যালিগন্যান্ট সেলের জন্য তোমাকে আলাদা করে নিতে হবে, একটা যদি কালচার করতে চাও তার জন্য একটা আলাদা, মিনিমাম 4টে ভায়াল তোমাকে কালেক্ট করতে হবে। করে নিলে তারপরে কি করবে, তুমি আবার স্টিলেটটা ঢুকিয়ে দাও, ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে অ্যাসিস্ট্যান্টকে বলো একটা বেঞ্জোইন সিল বা ওই জাতীয় কিছু সিল রেডি রাখতে। তুমি এক টানে নিডল বার করে নিলে এবং সঙ্গে সঙ্গে সেই সিলটা ওখানে লাগিয়ে দেবে। আমরা যখন করতাম তখন বেঞ্জোইন সিল দেওয়া হতো, বেঞ্জিনের সাথে অল্প তুলোর মধ্যে বেঞ্জোইন লাগে, ওটা দিয়ে দিতে খুব সুন্দর সিল হয়ে যেত। এবার এখন তো এমনি পাওয়া যায়, ব্যান্ডেডের মতো সুন্দর সিল পাওয়া যায়, ওগুলোই লাগিয়ে দেওয়া হয়, ওটাই হয়ে যায়। হ্যাঁ, সিল করে দিলে এইবার তোমাকে কি কি করতে হবে সেটা পরে একটা স্লাইড আছে, দেখি না হলে তখন বলে দেবো। হোয়াট টু টেস্ট, কি কি করবো আমরা। সেল টাইপ, সেল কাউন্ট, ঠিক আছে, কতটা নরমাল কতটা অ্যাবনর্মাল সে নিয়ে পরে টেবিল আছে, ওটা দিয়ে ডিসকাস করা যাবে। বায়োকেমিস্ট্রির মধ্যে বেসিক যেটা দেখতেই হবে সেটা হচ্ছে প্রোটিন আর সুগার, ব্যাকটেরিয়াল অর ফাঙ্গাল অর ভাইরাল অর মাইক্রোব্যাকটেরিয়াল কালচার। যদি আমি ইনফেক্টিভ কজ ভাবি তাহলে আমাকে এই 4টে কালচার আইডিয়ালি করা উচিত। এর মধ্যে ব্যাকটেরিয়াল কালচার আর মাইক্রোব্যাকটেরিয়াল কালচারটা করতেই হবে। PCR ফর মাইক্রোঅর্গানিজমস লাইক হার্পিস সিমপ্লেক্স। যদি এনকেফেলাইটিস আমি মনে করে থাকি, এনকেফেলাইটিসের কমনেস্ট কজ হচ্ছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, সেই জন্য অন্তত হার্পিস সিমপ্লেক্সের পিসিআরটা করা উচিত, যদি সেরকম আমার ফ্যাসিলিটি থাকে। আর কি সিআর করতে হবে ফর গ্রাম অ্যান্ড অ্যাসিড ফসফেট। ভিডিআরএল টেস্ট করতে হবে যদি নিউরোসিক্লিস ভাবি, আজকাল কেস হয় না, কাজে আজকাল আর রুটিনলি করা হয়। ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস যদি আমি সাসপেক্ট করে থাকি তাহলে ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিসের অ্যান্টিজেন টেস্ট করা হয়, পিসিআর করে করা হয়। গামা গ্লোবুলিনস টেস্ট করতে হতে পারে যদি আমি মাল্টিপল মাইলোমা সাসপেক্ট করে থাকি। অলিগোক্লোনাল ব্ল্যাক
টেস্ট করতে হতে পারে সাইটোলজি ম্যালিগন্যান্সিস। এবার হচ্ছে পোস্ট প্রসিজার হয়ে গেছে আমার লাম্বার করা, লাম্বার পাংচার করা, তারপর আমার দায়িত্ব কি ডাক্তার হিসেবে আমার আর কি দায়িত্ব? বললাম ছেড়ে দিলাম, পেশেন্ট বললাম যান ওয়ার্ডে চলে যান, সে করলে হবে না। কমন একটা কমপ্লিকেশন হচ্ছে, ভেরি কমন কমপ্লিকেশন, দ্যাট ইজ পোস্ট এলপি হেডেক। পোস্ট এলপি হেডেক কেন হয়? তুমি যদি বেশি সিএসএফ বার করে ফেলো, অনেকটা সিএসএফ বার করে ফেললে স্পাইনাল স্পেসে সিএসএফ এর পরিমাণ অনেকটা কমে গেলে একটা টেনশন তৈরি হলো, নার্ভ রুটগুলোর উপর একটা টান হচ্ছে, তার থেকে একটা হেডেক হয়। এটাকে স্পাইনাল হেডেক বলা হয়। সাধারণত 24 থেকে 48 ঘন্টা অবধি লাস্ট করতে পারে, তারপর আর করে না, কারণ ততক্ষণে আরো সিএসএফ প্রোডিউশন হয়ে এই যে ভয়েডটা তৈরি হয়েছিল দ্যাট ইজ ফুলফিল। ওই সময়টা একটা মাথা ব্যথা হতে পারে। পেশেন্টকে লাইভ ইন রেকমেন্ডেড পজিশন ফর 30 to 60 মিনিট, সঙ্গে সঙ্গে উঠে পড়বে না। বেড রেস্ট, হাইড্রেশন, ওরাল অ্যানালাইসিস। বেডে শুয়ে থাকবে, পেটটাকে একটু রেস্ট দেবে। সিস্টারদের বা জিডিএ স্টাফদের বলতে হবে বেডের তলার দিকটা ব্লক দিয়ে অন্তত 5 ডিগ্রি নিচু করে রাখবে, যাতে মাথার দিকটা একটু নিচু থাকে। স্পাইনাল স্পেসে যেটুকু অন্তত ফুটে আছে সেটা অন্তত ব্রেনের দিকে ড্রেন করে, যাতে এখানে কোনোভাবে সিএসএফ এর ঘাটতি না হয়। পেশেন্টকে জল খাওয়ার মতো অবস্থা থাকলে বারবার জল খাওয়াতে হবে, জল খাওয়ার মতো অবস্থা না থাকলে দরকার হলে আইপিএসকে শুরু করে দিতে হবে, যাতে রিলেটিভ ডিহাইড্রেশন কিছু না হয়। এতেও যদি না হয় আমাকে ওরাল অ্যানালিসিস দিতে হবে। ওরাল অ্যানালিসিস আমি প্যারাসিটামল দিতে পারি একবার, অথবা আমি ট্যানাডল দিতে পারি। অকেশনালি ক্যাফিন মেবি রিকোয়ার্ড। ক্যাফিন কত দেওয়া হয়? 500 মিলিগ্রাম একটা এনএসএ, মানে 500 ml এনএসএ ওভার 2 আওয়ার্স। খুব কম ক্ষেত্রেই দরকার হয়, বাট মেবি রিকোয়ার্ড, এটা জেনে রাখতে হবে। 500 মিলিগ্রাম ক্যাফিন 1 বটল এনএস ওভার 2 আওয়ার্স। রিস্ক অফ কোডিং, যেটা তখন এখন ডিসকাস করলাম, যে রেজ আইসিটি থাকলেও আমি যদি করে ফেলি এবং অ্যাডিকুয়েট না নিয়ে প্রিকশন না নিয়ে, তাহলে কোডিং হতে পারে এবং কোডিং হয়ে পেশেন্ট মারা যাবে। দিস ইজ দ্য মোস্ট সিনিস্টার কমপ্লিকেশন। এটাই হচ্ছে লাস্ট টেবিল। এটাকেই খুব ভালো করে পড়তে হবে, একটা মুখস্থ করে ফেলতে হবে পুরোটা না, এর মধ্যে কয়েকটা জিনিস। কারণ তুমি পরীক্ষায় তোমাদের যে টেবিলগুলো দেয়, ওরালে একটা টেবিল থাকে, সাথে শুধু এই টেবিলগুলো দেয়। অ্যাসাইক্লিক ফ্লুইডের টেবিল থাকে, প্লুরাল ফ্লুইডের টেবিল থাকতেও পারে, নাও থাকতে পারে, সিএসএফ এর টেবিল থাকবে, এরকম 3-4টে জিনিসের টেবিল থাকে। সিএসএফ এর যে টেবিল দেবে তার মধ্যে কি কি থাকে মেইনলি, এটা বই থেকে নেবো না, ডেভিডসন থেকে তুলেছি আমি, এটা ডেভিডসনে আছে, দেখে নিতে পারো। ছবি তুলে নাও, এখানেও আছে। কতগুলো ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে এই সিএসএফ থেকে আমরা ইন্টারপ্রেট করে থাকি। আমাদের কতগুলো হচ্ছে ফিজিক্যাল ক্রাইটেরিয়া, মানে প্রেশার আর কালার, আর বাকিগুলো হচ্ছে সাইকোলজিক্যাল আর কেমিক্যাল ক্রাইটেরিয়া। তোমাকে মেইনলি মনে রাখতে হবে সাইকোলজিক্যাল আর কেমিক্যাল ক্রাইটেরিয়া। প্রেশার কত? নরমাল হচ্ছে 50 to 250 মিলিমিটার অফ ওয়াটার, সেটা ওই ম্যানোমিটার লাগালে তবেই তুমি জানতে পারবে, না জানতে পারলে পারবে। সেক্ষেত্রে ওই 1 ড্রপ পার মিনিট, 1 ড্রপ পার সেকেন্ড ওই হিসেবে জানতে হবে। সাবার অ্যাক্টিভিটি কি হবে? ইট উইল বি ইনক্রিজড। অ্যাকিউট ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস উইল বি ইনক্রিজড। যদি খুব আর্লি স্টেজ হয় নরমাল থাকলেও থাকতে পারে, বাট ইউজুয়ালি অ্যাকিউট হলো ভাইরাল মেনিনজাইটিসে নরমাল হবে, বাট খুব বেশি টেনশন বাড়ে না। টিউবারকুলার মেনিনজাইটিসে আর্লি স্টেজ হলে নরমাল থাকতে পারে, একটু অ্যাডভান্স হয়ে গেলে ইনক্রিজ হবে। মাল্টিপল স্ক্লেরোসিসে নরমাল থাকে। কালার নরমাল সিএসএফ একদম ক্রিস্টাল ক্লিয়ার হবে। সাবার অ্যাক্টিভিটি মানে যে ইট উইল বি আজ আ ব্লাড স্টেইন অর জ্যাক্টোকোনি। যদি ফ্রেশ কেস হয়, কাল পরশুর মধ্যে সাবার অ্যাক্টিভিটি হয়েছে, ভর্তি হয়ে গেছে, আমি এলপি করেছি, তাহলে তুমি ব্লাডই পাবে। কিন্তু যদি কয়েকদিন হয়ে গিয়ে থাকে, ওই ব্লাডগুলো ভেঙে ভেঙে তার পিগমেন্টস বেরিয়ে এসছে, যার ফলে তখন একটা ইয়েলোইশ কালার হয়ে যাবে, জ্যাক্টো মানে খুলি। অ্যাকিউট ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস হলে ইট উইল বি ক্লাউডি, খুব অ্যাডভান্স হলে একেবারে সে প্রায় পাসের মতো অনেক সময় হয়ে যায়। ভাইরাল মেনিনজাইটিসে ক্লিয়ার হবে, টিউবারকুলার মেনিনজাইটিসে আইদার ক্লিয়ার হবে অথবা একটু ফোকালেশন হতে পারে, মাল্টিপল স্ক্লেরোসিসে নরমাল। এবার হচ্ছে রেড সেল কাউন্ট, খুব একটা ইম্পর্টেন্ট নয়, পুরোপুরি করে কিছু হয় না, তাও থিওরিটিক্যালি জানতে হবে। নরমালি 0 to 4 রেড সেল পাওয়া যায়। সাবার একেবারে যে রেজড হবে অবভিয়াসলি, কারণ ব্লিডিং হয়েছে,
ভাইরাল মেনিনজাইটিস নরমাল, কারণ ব্রিডিং কিছু ব্যাপার নেই, টিউবারকুলোসিস মেনিনজাইটিসও নেই, মাল্টিপল স্ক্লেরোসিস। এই কলামটা একমাত্র সাবঅ্যারাক্নোয়েড হেমারেজে আরবিসি কে রেজ, বাকিগুলো দেখতে হবে। এবার হোয়াইট ব্লাড সেল, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। হোয়াইট ব্লাড সেল নরমালি ওই 0 to 4, সাবঅ্যারাক্নোয়েড হেমারেজে নরমালও থাকতে পারে, একটু সামান্য বেড়েও যেতে পারে, কারণ কিছুটা ব্লিডিং করতে তার কতগুলো ডব্লিউবিসি ওখানে। ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে 1000 থেকে 5000 কমই লিখেছে, আরো বেশি হয়। ভাইরাল মেনিনজাইটিসে 10 থেকে 2000 লিম্ফোসাইট, এটা পলি হবে, পলিমোফিলিক, এটা হবে লিম্ফোসাইট। টিউবারকুলার মেনিনজাইটিসে 50 থেকে 5000 লিম্ফোসাইট, মাল্টিপল স্ক্লেরোসিসে 0 to 3। অ্যাকচুয়ালি যেটা বলা হয়, in bacterial meningitis cell will increase by thousands, 1000-1500 এর উপরে, তার নিচে কখনোই হবে না। ওটা 50000 60000 অবধি হয়ে যেতে পারে, it will increase in thousands। টিউবারকুলোসিসে সেটা হবে in hundreds। 5000 লিখেছে, এত হয় না, খুব অ্যাডভান্স কেসে এত হয় না। ইউজুয়ালি তুমি ওই 100 থেকে 500 700 বড় জোর 1000 অবধি পেতে পারো, তার বেশি হবে। এটা হচ্ছে একদম বেশি। বায়োজেনিকে it will increase by thousands and neutrophilic। Tuberculosis it will increase by hundreds and lymphocyte। এই দুটো কথা মাথায় রাখো। গ্লুকোজ, আমি এতে কেমিক্যালে চলে এলাম। গ্লুকোজের দুটো জিনিস, গ্লুকোজ আর প্রোটিন। তাহলে প্রোটিনটা আগে বলিনি। প্রোটিনে নরমাল হচ্ছে 45 গ্রাম পার লিটার, এর কম। ডেসিলিটারে ধরলে আরো 4.5 এর কম হচ্ছে। যাও, সাবঅ্যারাক্নোয়েড হেমারেজে ইনক্রিজড হবে, কারণ ব্লাড খানিকটা এসছে, কিছুটা ইনক্রিজ হবে। অ্যাকিউট ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস এটা অনেক ইনক্রিজ হবে, অনেকটা হাই। ভাইরালে নরমাল হতে পারে, সামান্য একটু বাড়তে পারে। টিউবারকুলাস মেনিনজাইটিসে ইউজুয়ালি রেজড হয়। এটাকে বলা হয়, টিউবারকুলাস মেনিনজাইটিসে প্রথম সপ্তাহে সাধারণত এটা খুব বেশি রেজড হয়, কিন্তু আফটার 1 উইক টিউবারকুলার মেনিনজাইটিস তো ঝট করে হয় না, কিছুদিন একটু অ্যাডভান্স হওয়ার পর তারপর প্রেজেন্ট করে। কাজে যখন আসবে হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়ে গেছে, সেক্ষেত্রে সাধারণত প্রোটিনটা একটু বেশি পায়। কিন্তু আর্লি কেস পেলে প্রোটিন খুব মাইল্ড ইনক্রিজ হবে। তাহলে মাল্টিপল স্ক্লেরোসিসে নরমাল ইনক্রিজ সাধারণত হয় না, বা হলেও কম। তাহলে টিউবারকুলার মেনিনজাইটিসে ইনক্রিজ হবে, ব্যাকটেরিয়াল পায়োজেনিক মেনিনজাইটিসে ইনক্রিজ হবে। ভাইরাল মেনিনজাইটিসে অল্প কিছুটা ইনক্রিজ হতেও পারে, নাও হতে পারে। তাহলে ডিফারেন্সিয়েট করবে কি করে এগুলোর সাথে? ভাইরালে কাউন্ট উইল বি অলমোস্ট নরমাল, 10 থেকে শুরু করে 50 100 বড়, 100 অব্দিও যায় না, 50-60 ম্যাক্সিমাম সেল পাবে। কিন্তু প্রোটিনটা একটু ইনক্রিজড, এটা ভাইরালের দিকে যাচ্ছে। প্রোটিন বেশ খানিকটা ইনক্রিজড, অথচ সেল সেরকম বেশি ইনক্রিজ নয়, 10 থেকে 50 ম্যাক্সিমাম। এটা হচ্ছে ভাইরাল মেনিনজাইটিস। প্রোটিন কিছুটা বা অনেকটা ইনক্রিজড, কাউন্ট আছে মোটামুটি 1000-এর নিচে, 100 থেকে 1000-এর মধ্যে। সেটাও মেইনলি লিম্ফোসাইট। এটা হচ্ছে টিউবারকুলার মেনিনজাইটিস। প্রোটিন বেশি বা অনেকটাই বেশি, কাউন্ট 1000-এর উপরে, আরো বেশি 5000 6000 10000 অবধি হতে পারে, মেইনলি নিউট্রোফিল। এটা হচ্ছে পাইজেটিক মেনিনজাইটিস। এবার যদি আমি সঙ্গে গ্লুকোজটাকে যোগ করি, সবসময় সিএসএফ এর সাথে একটা সাইমালটেনিয়াসলি একটা ব্লাড গ্লুকোজ পাঠাতে হবে তোমাকে, এটা ভুলে গেলে চলবে না। কারণ কি, ব্লাড গ্লুকোজ পেশেন্টের এমনি বেশি থাকতে পারে, বা কারেসপন্ডিংলি ওখানে সিএসএফ এও সুগার বেশি থাকবে, তাহলে তোমার বুঝতে গন্ডগোল হয়ে যাবে। নিয়ম হচ্ছে, পেরিফেরাল ব্লাডে তোমার যা সুগার আছে, সিএসএফ এর সুগার হচ্ছে তার 2/3 অ্যারাউন্ড 2/3 থাকার কথা। কাজে যদি আমি দেখি যে সুগারটা একটা বেশি রয়েছে, ব্লাড সুগারটা তার 2/3 করে আমি বুঝতে পারবো যে আমার সিএসএফ এর সুগারটা কত থাকার কথা ছিল। বাট আমি একটা পায়োজেনিক মেনিনজাইটিস, কিন্তু আমি সুগারটা দেখছি অনেকটা বেশি রয়েছে, আমার মনে হচ্ছে পায়োজেনিক কি করে হলো, হয়তো সুগার বেশি রয়েছে। পায়োজেনিক মেনিনজাইটিসে সুগারটা অনেক ফল করে যাওয়ার কথা। টিউবারকুলারেও ফল করবে, বিকজ ব্যাকটেরিয়া দেয়া, তারা কিছুটা গ্লুকোজ খাচ্ছে, কিছুটা কমার কথা। পায়োজেনিকে অনেক কমে যাওয়ার কথা, কারণ অনেক জার্ম রয়েছে, অনেক ব্যাকটেরিয়া রয়েছে, তারা অনেক গ্লুকোজ টেনে নিচ্ছে, কাজে আরো ফল করে যাওয়ার কথা। কিন্তু আমি দেখছি সুগারটা নর্মাল রয়েছে, তখন আমার কনফিউশন হয়ে যাবে। এবার তুমি যদি পেরিফেরাল ব্লাড থেকে সুগারটা নিয়ে রাখো, তখন তুমি বুঝতে পারবে যে সুগারটা বেশি ছিল, এমনি 300 সুগার ছিল, ওর ওই জন্য 200 সুগার হয়ে বসে আছে সিএসএফ এ, সেই জন্য ওটা কমেনি। 200টা কমে হয়তো 110 হয়েছে, তুমি ভাবছো সুগার তো অনেক বেশি, তাই না?
তুমি তো ওইটা দেখো, তাহলে বুঝতে পারবে, জিনিসটাকে কোরিলেট করতে পারবে। নর্মালি যদি নর্মাল সুগার থাকে পেশেন্টের, তাহলে তার সিএসএফ এ সুগার অনেক ফল করে যাওয়ার কথা, পাই যায়। টিউবারকুলারে অতটা ফল করবে না, ভাইরালে মোটেই ফল করবে না, কারণ ওখানে গ্লুকোজ খাওয়ার মতো কেউ নেই। ঠিক আছে, তো এই গ্লুকোজ, প্রোটিন আর হোয়াইট ব্লাড সেল, বেসিক্যালি এই তিনটে জিনিস দিয়ে আমার যাবতীয় ডায়াগনোসিসটা হয়ে যাচ্ছে। মাইক্রোবায়োলজি মানে তুমি যদি স্মিয়ার করো, স্মিয়ার করলে নর্মালি কিছু থাকবে না, সাবঅ্যাকুয়াস ইনফ্লামেশনে কিছুই থাকবে না, মাল্টিপল স্ক্লেরোসিসে কিছু থাকবে না, ভাইরালে কিছু থাকবে না, কিংবা পিসিআর করলে তুমি এখানে ভাইরাল এটা পেতে পারো, আরপি সিমপ্লেক্সের পিসিআর করলে তার এভিডেন্স পেতে পারো। কিন্তু পায়োজেনিক হলে তুমি গ্রাম স্টেনে অর্গানিজম পাবে, যদি কালচার করো কালচারে পেতেও পারো, নাও পেতে পারো। টিউবারকুলার মেনিনজাইটিসে জিল নেলসন স্টেন বা অরামিন স্টেন করলে তুমি এফবি দেখতে পেতে পারো, বা যদি কালচার করা হয় বা জিন এক্সপার্ট করা হয় পিসিআর করলে, সেখানে তুমি টিউবারকুলোসিসের এভিডেন্স পেয়ে যাবে। আর অলিগোক্লোনাল ব্যান্ডস, এটা একদম স্পেসিফিক ফর মাল্টিপল স্ক্লেরোসিস। ঠিক আছে, বাকি সব কিছুতে নেগেটিভ হবে, কিছু কিছু ক্ষেত্রে পায়োজেনিকে পজিটিভ হলেও হতে পারে, কিন্তু ওখানে আমি টেস্টই করবো না, কাজে ওটা নিয়ে কোনো কনফিউশন আসবে না। দিস ইজ ডায়াগনস্টিক ফর মাল্টিপল স্ক্লেরোসিস। সো এই হচ্ছে টেবিল। এই টেবিলটা বারবার দেখবে, বারবার মনে রাখবে, তাহলে ওই তিনটে জিনিস হবে। তোমাকে যে এগুলো দেবে, টেবিল যেগুলো দেবে, একদম আইডিয়াল, কনফিউজ করার মতো টেবিল কিছু দেবে না। তার থেকে তুমি ডায়াগনোস করে দিলে যে মেইনলি পায়োজেনিক না টিউবারকুলার না ভাইরাল, এই তিনটের মধ্যেই তোমাকে দেবে, সেটা তুমি বলে দিতে পারলে তখন তার থেকে কিছু হয়তো কোশ্চেন করবে যে এটা যদি ভাইরাল মনে করো তুমি, কোন ভাইরাল ডিজিজ এরকম হতে পারে, তুমি বলে অ্যাকুট এনকেফালাইটিস থেকে হতে পারে। অ্যাকুট এনকেফালাইটিসের কমনেস্ট অর্গানিজম আমাদের এখানে কি, তুমি বলে আরপি সিমপ্লেক্স ভাইরাস, তাহলে তুমি এটা কি করে বুঝবে আছে, আমি কি শেয়ার করবো, তুমি কি ওষুধ কি দেবে, চিকিৎসা তুমি খুব ভালো বলেছো, কিছু এক্সামিনার খুব ইমপ্রেস করতে পারবো, তুমি কি দেবে, তোমাকে হার্পি সিমপ্লেক্সের জন্য কি দিতে হবে, তুমি অ্যাসাইক্লোভির দেবে বা ভ্যানসাইক্লোভির দেবে, কি ডোজে দিতে পারো সেটা জিজ্ঞেস করবে না, বললে ঠিক আছে 500 মিলিগ্রাম করে এইটা বালি দিতে হয় সাথে, ঠিক আছে, অত তো যাবেই না। তো এই কটা জিনিস খালি দেবে, এর বেশি এখানে বলার মতো কিছু নেই। আর একটা জিনিস, সেটা তোমাদের লেভেলে জানার দরকার নেই, যখন কাজ করবে তখন হবে। খুব যেটা প্রবলেম হয় প্র্যাকটিক্যালি, সেটা কোনো টেক্সট বইয়ে লেখা থাকে না, সেটা হচ্ছে পেশেন্ট যদি পার্শিয়ালি ট্রিটেড হয়ে তোমার কাছে আসে, একটা পার্শিয়ালি ট্রিটেড ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস হলো, জ্বর এসছে, খুব টক্সিক, একটা দুটো কনভালশন হয়েছে, একটা ছোটোখাটো কোনো সেন্টারে ছিল, খুব এফিসিয়েন্ট, কেউ দেখেনি, সে জেনারেলি অ্যান্টিবায়োটিক দিয়েছে, এমন কিছু অ্যান্টিবায়োটিক দিয়েছে যেটা ভাইরাল ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসও হয়তো খানিকটা কাজ করে, একটা সেপ্ট্রাক্সন দিয়ে দিয়েছে, সেটা পায়োজেনিকে কাজ করবে, হয়তো দুদিন দিয়েছে, অ্যাডিকুয়েট ডোজে দেয়নি, ওকে অ্যাডাল্ট পেশেন্ট 2 গ্রাম করে দেওয়া দরকার ছিল, তাকে হয়তো 1 গ্রাম করে দিয়েছে, পেশেন্ট হ্যাজ বিন পার্শিয়ালি ট্রিটেড। জ্বরটা ছাড়েনি, একটু হয়তো কমেছে, পেশেন্ট টক্সিক হয়ে আছে, পেশেন্ট পার্টি টেনশন করছে, পার্টি ওখান থেকে ছাড়িয়ে নিয়ে তোমার কাছে, তুমি হয়তো কলকাতায় আছো বা চন্দননগরে আছো কি বর্ধমানের মতো কোনো জায়গায় আছো বা বহরমপুরে আছো, যেখানে একটু বড় সেন্টার আছে, তুমি সেখানে কাজ করছো, তোমার কাছে নিয়ে চলে এসেছে। এবার তুমি তখন বুঝতে পারছো না যে সিজানিস ইনফেকশন ছিল, একটা কনভালশন হিস্ট্রি রয়েছে, একটু অল্টার্ড সেন্সোরিয়াম রয়েছে, পেশেন্ট ঠিকমতো ডিসওরিয়েন্টেড, আরো নানা রকম ফিচার্স রয়েছে, তুমি হয়তো একটা যে মেনিনজিয়াল সায়েন্স যেগুলো পাওয়া যায় সেরকম কিছু পাচ্ছ, অথচ তুমি বুঝতে পারছো সিএসএফ একটা করলে, করে দেখলে একটা মিক্স পিকচার আসছে, টিপিক্যালি যে নিউট্রোফিলটা অনেক বেশি, কাউন্টটা অনেক বেশি, সেরকমও পাচ্ছ না, মানে কাউন্টটা তো কিছুটা নেমেছে, কারণ পার্সিয়ালি রেসপন্ড করেছে পেশেন্ট, নর্মালি হয়তো একটা 4 দিন কি 5 দিনের মাথায় পায়োজেনিক মেনিনজাইটিস, তার হয়তো 10,000 15,000 কাউন্ট হয়তো থাকার কথা ছিল, সেটা হয়ে গেছে ধরো 1,500 কি 2,000 কি 3,000, সেটা টিউবারকুলারেও হতে পারে। পার্শিয়ালি রেসপন্ড করেছে মানে ওর নিউট্রোফিলও কমে এসছে, যত পেশেন্ট রেসপন্ড করবে আস্তে আস্তে নিউট্রোফিল কমে যাবে, লিম্ফোসাইটিক প্রিপন্ডারেন্স হবে। এবার ধরো তার 60% নিউট্রোফিল রয়েছে, 40% লিম্ফোসাইট রয়েছে, কাউন্টটা রয়েছে 3,000, প্রোটিন একটু বেশি, সুগার কম, তুমি এটা থেকে কি করে ইন্টারপ্রেট করবে যেটা টিউবারকুলার না পায়োজেনিক, খুব কনফিউশন হয়ে যাবে। তখন কি করা হয়, তোমাকে দেখতে হবে যে কদিন হয়েছে এবং পিকচারটা কি রকম। নিউট্রোফিল যদি ধরো 60% কি 70% হয়ে আছে, ডব্লিউবিসি কাউন্টটা যা, আই মিন প্রোটিন কাউন্টটা যা রয়েছে, সেটা একটা টিউবারকুলার মেনিনজাইটিস তাকে তো ট্রিটমেন্ট করা হয়নি, আমি তো এটি কিছু দিনই, এবার ধরো 4 দিন কি 5 দিনের মাথায় প্রোটিনটা হয়ে আছে তার ধরো
প্রায় 1 গ্রামের কাছে 100-র কাছাকাছি হয়ে আছে। তো তার মানে 7 দিনের 5 দিনের টিউবারকুলার মেনিনজাইটিস এত বেশি প্রোটিন বেড়ে যাওয়ার কথা না। আমি ধরেন আমার ওটা তখন পায়োজেনিকের দিকে বেশি গেল। কাউন্টটা 60% কি 65% হয়তো ডব্লিউবিসি আছে, 35% কি 40% লিম্ফোসাইট আছে। তখন তুমি 2-4 করে অন হাইন্ডসাইড এটা ভাবতে পারো যে আমার পায়োজেনিকে এটা ছিল, কাউন্টটা কমে এই জায়গায় এসেছে। 5 দিনে ওটা 100% থেকে বা 95% থেকে কমে 65%। এইভাবে তোমাকে তখন গল্পটা নিজের মতো সাজাতে হবে যে এইভাবে জিনিসটা হয়েছে। এইগুলো কনফিউশন হয়ে যায়। এটা তুমি যখন ট্রিটমেন্ট করবে তখন তোমার ডিলেমা হবে। তোমার এমবিবিএস লেভেলে এই নিয়ে মাথা ঘামাবার দরকার নেই, কারণ পরীক্ষা তোমাকে এসব কেউ জিজ্ঞেস করবে। যখন ইন্টার্নশিপ করবে, হাউস টার্নশিপ করবে, তখন বা যখন প্রফেশনাল লাইফে হবে তখন এগুলো নিয়ে প্রবলেম। এটা জাস্ট জেনে রাখার জন্য বললাম। আপাতত ওটা ভুলে যাও, আপাতত শুধু এই তিনটাতে কনসেন্ট্রেট করো, পার্টিকুলারলি দিস গ্লুকোজ, প্রোটিন অ্যান্ড ডব্লিউবিসি কাউন্ট। WBC count, pyogenic will increase in thousands and it will be predominantly neutrophilic or polymorphic. Tubercular meningitis, it will increase by hundreds and it will be predominantly lymphocytic. Viral, mainly lymphocytic, কিন্তু count will be much less than 100. Usually ওই 40, 50, 60 তার বেশি ওঠে না। গেল সেল, প্রোটিন আর সুগার। সুগারে প্রথম কথা একটা পেরিফেরাল ব্লাড নিতে হবে, এটা বলতে ভুলবে না, মানে করতেও ভুলবে না। সুগারটা নর্মাল থাকবে ভাইরালে, কিছুটা কমবে টিউবারকুলারে, অনেকটা কমবে পায়োজেনিক। প্রোটিন অনেকটা বাড়বে পায়োজেনিকে, কিছুটা বাড়বে ভাইরালে, টিউবারকুলারে কিছুও বাড়তে পারে, বেশিও বাড়তে পারে, ডিপেন্ডিং অন দ্য ডিউরেশন। এই তিনটা বেসিক ব্যাপার মাথায় রাখো, ভ্যালুগুলো জাস্ট মাথায় রাখো যে কত কত। ভ্যালু খুব বেশি না, প্রোটিনের ভ্যালুটা কত হয়, সুগারের ভ্যালুটা কত হয়, নর্মালটা, এটা মনে রাখলেই হবে। এইটা মনে রাখলে তোমার সিএসএফ এর টেবিল নিয়ে আর কোনো প্রবলেম। আমাদের ডিপার্টমেন্টে সিএসএফ এর যে টেবিলগুলো আছে, 4-5টা টেবিল আছে পরীক্ষা দেওয়ার জন্য, সেগুলো একটু অমিতেন্দু স্যার বা রেজা স্যার কাউকে বলে একবার দেখে নিলে নিজেদেরই একটা হয়, তোমার রিভিউয়ের মতো একটা ব্যাপার। ব্যাস এইটুকুই। লাম্বার পাংচার থেকে এছাড়া আর বলার কিছু নেই। যদি কোনো কেস পাও, লং কেসে মেনিনজাইটিস কখনোই থাকবে না, কারণ অ্যাকুট কেস কখনো পরীক্ষা দেওয়া হয় না। এনকেফ্যালাইটিস বা মেনিনজাইটিস কেস পাবে না, এগুলো ইউজুয়ালি ওরাল টেবিলেই হয়। ওরাল টেবিলে হয়, বা কোনো স্পট কেস যদি হয় যে একটা টিউবারকুলার মেনিনজাইটিস, তার একটা কোনো ক্রেনিয়াল নার্ভ অ্যাবনর্মালিটি আছে, হতেই পারে। একটু নেগলেক্টেড টিউবারকুলার মেনিনজাইটিসে থার্ড নার্ভ পলসি বা সিক্স নার্ভ পলসি বা ফেশিয়াল নার্ভ পলসি এগুলো হয়ে থাকে। বিশেষ করে থার্ড নার্ভ পলসি হওয়ার চান্সটা খুব বেশি থাকে। ঠিক আছে, এরকম যদি কিছু একটা থাকে তোমাকে স্পট কেসে কিন্তু দেবে। ঠিক আছে, স্পট কেসে সাধারণত কোশ্চেনিং কিছু হয় না, ওটাকে যদি শর্ট কেস হিসেবে দেয়, শর্ট কেসে কোশ্চেনিং হয়, ভাইবা হয়। স্পট কেসে শুধু দেখাও কি হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, কেন বলছো, এই বা একটা প্রসিজার, থার্ড নার্ভটা কি করে দেখাচ্ছ, একটু টেস্টগুলো করে দেখিয়ে নাও, এই এর বেশি কিছু যাবে না। কিন্তু ওরাল টেবিল যদি হয়, ওরাল টেবিল তো বটেই, যদি শর্ট কেস হয়, শর্ট কেসে একটা তোমাকে থার্ড নার্ভ পলসি দিয়ে দিল, তার সাথে বললো যে ক্রেনিয়াল নার্ভগুলো আমাকে দেখাও, সেখানে তার সঙ্গে তোমাকে কোশ্চেনিং হবে। তখন তোমাকে তার সাথে টিউবারকুলার মেনিনজাইটিস থেকে 2-4 প্রশ্ন করতেই পারে। মেনিনজাইটিসে তুমি স্পেশাল ক্লিনিক্যালি কি কি দেখে কোথাও মেনিনজিয়াল সাইন্স তোমাকে বলতে, মেনিনজিয়াল সাইন্স বলতে কি কি বোঝো, হোয়াট আর দ্য মেনিনজিয়াল সাইন্স, কি কি বলে, তোমার নেক রিজিডিটি, কার্নিক সাইন, বুজিস্টিক সাইন, সেগুলো সমস্ত তোমাকে বলতে হবে। হয়তো বললো তুমি আমাকে কার্নিক সাইনটা দেখাও, দেখিয়ে দেবে, খুব ইজি, না দেখানোর কিছু নেই। এইরকম ভাবে মনে রাখতে হবে যে দেখো, শর্ট কেসের মোটামুটি একটা লিস্ট থাকে, তোমার অরূপ কুণ্ডুর বইতেও আছে, অন্য যে কোনো বই যে পড়ো, একটা শর্ট কেসের মোটামুটি একটা পুল একটা আছে যে মোটামুটি এর থেকে দেওয়া হয়। কারণ খুব খুব জটিল কেস, রেয়ার কেস তো আজকাল আর পাওয়া যায় না, পেলে সেগুলো এমডি পরীক্ষার জন্য, সেটা তোমাদের জন্য নয়। তোমাদের কি কি দিতে পারে তার একটা মোটামুটি লিস্ট আছে, ধরো 40টা 50টাই হোক না কেন আছে। এবার সেই কেসগুলো ধরে ধরে তার রিলেটেড যা যা এক্সামিনেশন দেখানো সেগুলো জেনে রাখবে, তার রিলেটেড কোশ্চেন কি হতে পারে না হতে পারে সেগুলো জেনে রাখবে। কোশ্চেন খুব গ্রসলি জিজ্ঞেস করে, এক্সামিনাররা কেউ তোমার মাথা খাওয়ার জন্য আসেনি, স্ট্যান্ডার্ড যেগুলো জানার কথা তোমার জানা উচিত তো এই লেভেলে, সেগুলোই তারা জিজ্ঞেস করবে। বিরাট কিছু ফুটিয়ে ফুটিয়ে পেঁচালো কোশ্চেন কেউ জিজ্ঞেস করবে না। আমি তোমাদের এমন অনেক কিছু আজকে বললাম যেগুলো পরীক্ষায় এত ফুটিয়ে জিজ্ঞেস করবে না, তাও এগুলো জেনে রাখা ভালো। খুব ভালো বললে তখন জিজ্ঞেস করতেই পারে, বা নিজের জেনে রাখার জন্য প্রফেশনাল লাইফে তো নামবে, এগুলো জানো। এবার এইটা করতে গিয়ে যদি তুমি মানে খুব গ্রস জিনিস যেটা তোমার জানার কথা, তোমাকে একটা লাম্বার পাংচার নিয়ে কোশ্চেন হচ্ছে, তোমাকে কন্ট্রাইন্ডিকেশন কখন করবে না জিজ্ঞেস করলো, তুমি তোমার ওই রেজড ইন্টারক্রেনিয়াল টেনশনটা বলতে পারলে না, এটা খুব ডিসক্রিট, খারাপ এক্সামিনার হলে তোমাকে নম্বর কেটে দেবে।
আমাদের সময় হলে ফেলই করিয়ে দিত, আমাদের সময় মানে ঘুরতে ফিরতে ফেল হতো লোকজন, ফেলই করিয়ে দিত। এখন হয়তো সেটা করবে না, কিন্তু তোমার নম্বর অবশ্যই ভালো রকম কাটবে যদি তুমি রেজিস্ট্রি একটা লিস্টের নাম হতো। এগুলো একদম ইম্পর্টেন্ট পার্টস। কেমন? এইভাবে জিনিসটাকে প্রিপেয়ার করা, আর কিছু না। পরীক্ষা কিন্তু খুব স্ট্রিমলাইন, খুব সহজ, মানে স্ট্যান্ডার্ড পরীক্ষা হয়। পরীক্ষাতে খুব জটিল ফটিল কিছু দিয়ে করে তোমাকে ফেল করে দেবে এরকম ইন্টেনশন নিয়ে কোনো এক্সামিনার আসে না। কাজে ওগুলো নিয়ে কখনো ভয় পাবে না। কেস অনুযায়ী কেস দেখবে, যেখানে যা কেস পাবে দেখবে, এবং সেই অনুযায়ী কি হতে পারবে না হতে পারবে সেই ব্যাকআপটা করবে। ঠিক আছে?